পরীক্ষা করে দেখলাম যে না, শুধু বিএনপি না, একটি দল না, 52টি রাজনৈতিক দল যারা নির্বাচন চেয়েছে। এ ব্যাপারে আপনার টেকটা নিতে চাই প্লিজ। সবার আগে কথা হচ্ছে কি, 52টি দলের বাইরে কথা হচ্ছে কারা নির্বাচন চায় না। আপনি দেখেন অনিবন্ধিত রাজনৈতিক দল এনসিপি, তারা নির্বাচন চায় না। আপনি নিবন্ধনকৃত 10টারও বেশি রাজনৈতিক দল রয়েছে যারা নির্বাচন চায়। আর অনিবন্ধিত রাজনৈতিক দল ডক্টর ইউনূসের দল, তারা নির্বাচন চায় না। ওইটাই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং মূল বিষয়টা হয়েছে কি, তার মতো একজন 84 বছরের মানুষ এভাবে যে নির্জলা মিথ্যা কথা বলবেন, এটা ভাবতে অবাক লাগে। আর এই মিথ্যা কথা যে তিনি এই প্রথম বললেন তা কিন্তু না, তিনি এর আগেও এরকম অসংখ্য মিথ্যা কথা বলেছেন, অসংখ্য মানুষকে ধোঁকা দিয়েছেন, যেগুলোর ভুরি ভুরি উদাহরণ আছে। এবং 2007 সালে ওই সময়ের পত্রপত্রিকাগুলো যদি আপনি ঘাটেন, আপনি দেখবেন তিনি বলেছিলেন যে যেই ফর্মুলা তিনি দিয়েছেন মাইক্রো ক্রেডিটের, এর মাধ্যমে নাকি 2030 সালের মধ্যে বাংলাদেশে দারিদ্র বলে কিছু থাকবে না, এবং দরিদ্র মানুষদেরকে নাকি আমরা দেখার জন্য মিউজিয়ামে যেতে হবে, যে দরিদ্র বলে কি, পভার্টি বলে কি, এটা 2030 সালের মধ্যে উনি মিউজিয়ামে পাঠিয়ে দেবেন। এটা 2007 সালে ডক্টর ইউনূস দাবি করেছিলেন যে 2030 সালের মধ্যে বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়ে যাবে, এবং আমরা দারিদ্রতা কি জিনিস এটা জানার জন্য আমাদেরকে জাদুঘরে যেতে হবে। মানে কত বড় ধাপ্পাবাজি! তখনও যেভাবে উনি ধাপ্পাবাজি করেছেন, এখনো একইভাবে ধাপ্পাবাজি করছেন। যেমন আপনার ওই যে বিনিয়োগ সম্মেলন, ওখানে বলা হলো যে 3100 কোটি টাকার নাকি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ এই দেশে আসবে, এবং তার আশিককে দিয়ে একটা বিশাল প্রেজেন্টেশন দেওয়া হলো। 1 পয়সার বিনিয়োগও কিন্তু আসে নাই, এবং আসবেও না যতদিন এই সরকার ক্ষমতায় আছে। কারণ এটা নির্বাচিত সরকার না আসলে কোন দেশের সরকারই এখানে বিনিয়োগ করবে না। এটা হচ্ছে বাস্তবতা। ডক্টর ইউনূস এই বাস্তবতাটা জানেন, কিন্তু তাকে তো প্রচার প্রপাগান্ডা করতে হবে। আর এখন তো প্রচার প্রপাগান্ডা করার জন্য ওই ব্যক্তিরা তার পাশে আছে, যে ব্যক্তিরা তিনি ক্ষমতা নেওয়ার 1 সপ্তাহের মধ্যে তার বিরুদ্ধে ফ্রান্সের থেকে সবার আগে মুখ খুলেছিল। এখন তারাই তার পক্ষে। কারণ কি, তার প্রিয় খলিল ভাই এখন ইউনূসের ক্যাবিনেটে আছে, যে কারণে যারা সবাই আগে ইউনূসের সমালোচনা করেছিল, তারা এখন দাবি তুলেছে ইউনূসের সরকার 5 বছর দরকার, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এইভাবে নানা ধরনের ভাওতাবাজি কথাবার্তা তারা এখন তুলেছে। আর ডক্টর ইউনূসও এখন ওটার উপর বেস করে ভাবছেন যে আমি ক্ষমতায় টিকে যাব। কিন্তু দুঃখের জায়গাটা কোন জায়গায়, যে তার মতো একজন দল, মানে একজন ব্যক্তি যখন দলগুলোকে নিয়ে এভাবে মিথ্যাচার করে, যে একটি রাজনৈতিক দল শুধু চেয়েছে নির্বাচন ডিসেম্বরের মধ্যে, এই যে নির্জলা মিথ্যাচার, বা এই যে বিনিয়োগকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো, বা এই যে তিনি জাপান সফর করলেন, জাপান সফরটাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছিল যে আমরা 1 লক্ষ শ্রমিক নাকি নিবে। অথচ আপনি দেখেন এটা কিন্তু একটা মৌখিক প্রতিশ্রুতি যে 5 বছর ধরে তারা এই 1 লক্ষ শ্রমিক নিবে। পুরোটাই ভাওতাবাজি। এই যে এই সফরে আমাদের পাওনা কি আপনি বলেন? আপনি জানেন যে একটা সফর হলে কি হয়, যে আপনার দুই পক্ষের মধ্যে কিছু স্মারক বা সমঝোতা স্মারকে সই হয়। এই সফরে একটা সমঝোতা স্মারকে কিন্তু সই হয়নি। অর্থাৎ জাপান সরকার কিন্তু এই সরকারকে আস্থায় নিতে পারছে না। তারা কিন্তু কোন ধরনের সমঝোতা স্মারকে সই করে না। যা কিছু হয়েছে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে, কার্যকর ভাবে কিন্তু কোনো কিছু তারা অ্যাসুরেন্স কিন্তু এই সরকারকে দেয়নি। এখন মূল বিষয়টা হচ্ছে যে ডক্টর ইউনূস আসলে চাচ্ছেন যে যে করেই হোক ক্ষমতাটাকে আঁকড়িয়ে ধরে রাখতে হবে, এবং নির্বাচন না দিয়ে ক্ষমতাটাকে উপভোগ করতে হবে, এবং এ কারণেই তাকে ধরনের মিথ্যাচারের আশ্রয় নিতে হচ্ছে। এবং শুধু এটা তো ঠিক আছে সাকিব, মিথ্যাচার হচ্ছে এখন অনেকে এটাকে বলছে নানা নাতির সরকার। এখন নানা তো এরকম করছে ইউনূস সাহেব, নাতিরাও কিন্তু কম যাচ্ছে না। আপনি দেখছেন যে নাতিরা ইতিমধ্যে ওই নতুন বন্দোবস্তের নামে এই পুরনো ওই যে শেখ হাসিনার আমলে যে ওই যে বট বাহিনী তৈরি করা, এটার জন্য তারা মানে ঘোষণা দিচ্ছে। তো আমি একটু না, আমরা তো তার এক্সপেরিয়েন্স করতেই পারছি, যে আমি আপনি কথা বলছি, আমাদেরকে যেভাবে বট আইডি তৈরি করে গালাগালি করা হচ্ছে, এ থেকে তো বোঝা যায় যে এখানে তারা ভালো মানে পয়সা খরচ করেছে। রাইট। আমি একটু সেই নাতির মানে কথাটা একটু শুনি। ইয়াং জেনারেশন একটা গ্রুপ করতে হবে, 2-4টা ফেক আইডি দিয়ে এলাকার বড় বড় সকল নেতাদের মুখোশ উন্মোচন করতে হবে। কি বুঝলেন? জি, তো এই হচ্ছে বাস্তবতা। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা নানা এবং নাতির শাসনে পড়ে গেছি। হ্যাঁ, আমরা এই নানা এবং নাতির শাসন থেকে বেরোতে চাই। সো আর কিছু বলবেন নাকি? আমি পরবর্তী। অবশ্যই আমি বলতে চাই যে এই যে আপনি বললেন নানা এবং নাতি কেন একজন আরেকজনকে এত ভালোবাসে, কারণটা হচ্ছে, আমি বলি প্রথমে নানার প্রসঙ্গে বলি। নানা এবং নাতি পরস্পরকে ভালোবাসে, কারণ নানাও ধান্দা করতেছে একসাথে, নাতিও ধান্দা করতেছে একসাথে,
এবং দুইজন দুজনের ধান্দার ক্ষেত্রে তুই তোর মতো ধান্দা কর, আমি আমার মতো ধান্দা করি, কেউ কাউকে কিছু বলবো না, এ ধরনের একটা অলিখিত চুক্তি তাদের মাঝে হয়েছে। এই চুক্তির ফলে যেটা হয়েছে, নানা ডক্টর ইউনূস, এই নানা ডক্টর ইউনূস তিনি তার গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা সুদ মওকুফ করিয়ে নিয়েছেন। আগামী 5 বছরের জন্য আয়কর অব্যাহতি সুবিধা পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক। স্টারলিংকেও গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদারিত্ব রয়েছে। এই নানা ডক্টর ইউনূস তিনি একটা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স বাগিয়ে নিয়েছেন গ্রামীণ ইউনিভার্সিটি নামে, এবং এই নানা ডক্টর ইউনূস একটা আদম ব্যবসার লাইসেন্স বাগিয়ে নিয়েছেন। অন্যদিকে তার যারা নাতি রয়েছে তারাও কিন্তু পাল্লা দিয়ে নানার সাথেই আখের গুছিয়ে নিচ্ছেন। এই নানা তার নাতিদের যে কিংস পার্টি, এই কিংস পার্টির লোকদেরকে বলছে তোরা তোদের মতো দুর্নীতি কর, ভোগ বিলাস কর, কিচ্ছু বলবো না। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি কি নগদে 100 কোটি টাকা বেহাত হয়ে গেল, এবং ক্ষমতা অপব্যবহারের অভিযোগে কিন্তু ইতিমধ্যে উপদেষ্টা, সাবেক উপদেষ্টা যে নাহিদ ইসলাম, তার প্রাক্তন ব্যক্তিগত সহকারী আতিক মোর্শেদের নাম উঠে আসলো। এবং এ প্রসঙ্গে কিন্তু নাহিদ বলেছেন যে আমার উপদেষ্টা থাকার সময় আতিক মোর্শেদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ ছিল না, তখন নগদ বিষয়ক সব কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত হতো। এবং আমি পদত্যাগ করার পর আতিক মোর্শেদ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সাহেবের সাথে কাজ করছেন। অর্থাৎ নাহিদ বলতে চাচ্ছে যে যেহেতু এই প্রতারক তার সাবেক পিএস এবং বর্তমানে ফয়েজ আহমেদ তৈয়বের সাথে কাজ করছে, তাই এর দায় নাহিদের নয় বরং ফয়েজ তৈয়বের। কিন্তু মূল বিষয় হচ্ছে যে এই যে নগদ কেন্দ্রিক যে বাটপাড়িগুলো, এটা কিন্তু নাহিদ যখন উপদেষ্টা ছিল ওই সময় থেকে কিন্তু শুরু হয়েছিল। এটা এমন না যে হুট করে এখন বের হয়ে গেল। এই যে লেনদেন গুলো বা এই যে দুর্নীতিগুলো, এগুলো কিন্তু নাহিদের আমল থেকে হয়েছে, এখন এসে এগুলো ধরা পড়েছে। আমি একটা বোম ফাটাবো। হ্যাঁ, অ্যাটম বোম ফাটাই। জি, এই নাহিদ এখনো ছায়া উপদেষ্টা। জি, ঠিক আছে, নাহিদ পুরো মন্ত্রণালয় এখন ছায়া উপদেষ্টা, সে সবকিছু পরিচালনা করছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, সে সবকিছু পরিচালনা করছে। আর ফয়েজ যার নাম বললেন, উনি একজন ডামি, এবং উনার যে সহকারী আপনি যেটা বলছেন আতিক মোর্শেদ, যে এই যাকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে, দর্শক আপনারা একটু খোঁজ নিন, আমি একটু জানতে চাই, আমি নিশ্চিত হতে চাই। এই আতিক মোর্শেদ হচ্ছে আমাদের নাহিদের শালা। ঠিক আছে, আমি এরকম খবর পাচ্ছি, আমরা একটু নিশ্চিত হতে চাই যে আসলেই কি সে নাহিদের শালা কিনা। শালা যদি না হয় তার আত্মীয়, কনফার্ম, নিশ্চিত। ঠিক আছে, এই বোমটা ফাটালাম। এবং আরেকটা জিনিস আমি বলি, নাজমুল করিম রনি তার হয়ে কাজ করছে। এই নাজমুল করিম রনি হচ্ছে ছাত্রলীগের প্রোডাক্ট, এখন সে যুব দলে অংশগ্রহণ করেছে, এবং এই নাজমুল করিম রনি হচ্ছে তার ক্রিয়ানক এই আমাদের নাহিদের। সো নাহিদ কিন্তু মূলত এখন ছায়া উপদেষ্টা, তার নলেজের বাইরে এই আইসিটিতে কিছুই হচ্ছে না। এটাই সত্য, এটাই বাস্তবতা। এবং আমি আমার টিমকে বলে দিয়েছি পুরো ঘটনা কি ঘটছে ওখানে, এগুলো আমরা তুলে আনবো। এবং দর্শক আপনারাও চোখ কান খোলা রাখেন, আপনারাও একটু খোঁজ দেন, খবর দেন আমাদেরকে, আমরা এগুলো প্রকাশ করতে চাই। সাকিব। জি, এবং আপনি যে নাহিদের প্রসঙ্গ বললেন, শুধু নাহিদ কেন, এই যে আরেকজন ছাত্র উপদেষ্টা যে এই যে যুব ক্রিয়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার সাবেক যে সহকারী একান্ত সচিব মুয়াজ্জেম হোসেন, তাকেও কিন্তু দুর্নীতির দায়ে দুর্নীতি দমন কমিশন দুদক কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে। এখন কথা হচ্ছে কি যে তাদের যারা ব্যক্তিগত সহকারী এরা দুর্নীতি করেছে, নাহিদ দুর্নীতি করে নাই, আসিফ দুর্নীতি করে নাই। এখন নিজেদেরকে গা বাঁচাবার জন্য বলা হচ্ছে যে তাদের এপিএস দুর্নীতি করেছে, ব্যক্তিগত সহকারী দুর্নীতি করেছে, কিন্তু আসলে কে করেছে এটা তো আমরা বুঝি, এত তো বেককল আমরা না। আমরা দেখেছি যে নাবিল গ্রুপের যে একটা টেলিভিশন চ্যানেল, ওইটার লাইসেন্স যখন করতে যাওয়া হলো, ডাইরেক্ট নাহিদের তরফ থেকে ওখানে 3 কোটি টাকা চাওয়া হয়েছিল, জানালে লাইসেন্স দেওয়া হবে না, জাওয়াদ নির্ঝর ফাঁস করেছিল। নাহিদ কিন্তু এটাকে চ্যালেঞ্জ করতে পারে নাই। জাওয়াদ নির্ঝর চ্যালেঞ্জ করেছিল যে আমি যে তথ্য দিলাম নাহিদ ভাই আপনি পারলে আমার সাথে কথা বললেন। নাহিদ কিন্তু কথা বলার সাহসও পায় নাই জাওয়াদ নির্ঝরের সাথে, কারণ জানে যে কথা বলতে গেলে আরো হিতে বিপরীত হবে। তো এটা জাওয়াদ নির্ঝর বলেছেই যে 3 কোটি টাকা আপনি এখান থেকে চেয়েছেন, পেয়েছেন কিনা তা জানি না, কিন্তু আপনি চেয়েছেন। তো এই হচ্ছে অবস্থা। তারপরে আপনার এই যে গ্রিন টিভি রংধনু গ্রুপের, সেটা নতুন ভাবে বাজারে আসতে যাচ্ছিল, এটা নিউজ চ্যানেল হিসেবে।
ওটার লাইসেন্স কিন্তু তারা দিচ্ছে না, তারা নতুন ভাবে নাম করে আসতে চাচ্ছে, দেওয়া হচ্ছে না। টাকা দিবা লাইসেন্স পাবা, নাহলে কোনো অপারেশন করতে পারবা না এখানে বাংলাদেশে। এটা হচ্ছে বাস্তবতা। এবং এই দুর্নীতিগুলোর সাথে এরা প্রত্যক্ষভাবে জড়িয়ে গিয়েছে। একদিকে নানা ডক্টর ইউনূস তিনি তার আখের গুছিয়ে নিয়েছেন বা নিচ্ছেন, একদিকে আর তার নাতি যারা রয়েছে এই এনসিপির যারা, এদেরকে তিনি দিয়ে দিয়েছেন যে তুমি তোমরা যা ইচ্ছা তাই করে লুটপাট ইচ্ছা মতো করো, এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। এখন এই লুটে পুটে খেয়ে এটার পক্ষে আমি একটা ছোট্ট ভিডিও প্লে করতে চাই, যে তারা যে দুর্নীতিতে কিভাবে মানে নিজেদেরকে করেছে, আমি তাদেরই একজনের ভিডিও আপনাকে একটু শোনাতে চাই। আজ থেকে 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল, এখন তারা পোস্ত দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না। এই যে তোমাদের সাথে 100 লোক নাই, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। জুলাই হেরে যাচ্ছে। এনসিপির 3টে অপরাধ। নাম্বার 1, সে জুলাইকে কুক্ষিগত করেছে। ঠিক 71-এ মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। মুক্তিযুদ্ধ করেছে সবাই, আপামর, কৃষক, শ্রমিক, জনতা, জনযুদ্ধ। আওয়ামী লীগ এসে বললো আমি যুদ্ধের মালিক, সাথে দিল্লি সংবিধান লিখে দিল দিল্লি, এখানে আর একটা বাকশাল কায়েম করে এটা আওয়ামী লীগের গঠনতন্ত্র তারা বানাই ফেললো। জুলাইকে কুক্ষিগত তারা করেছে। এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। দেখেন আমাদের কলিজা ছিঁড়ে যায় কথাটা বলতে। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। 8-10 মাসের মধ্যে কি করে কোটি টাকার মালিক হতে পারে, এটা আমাদেরও মাথায় আসে না। সাকিব বলুন। এটাই আমি এই প্রসঙ্গে আমি সর্বশেষ আমি র্যাপ আপ করবো এটা বলেই, যে আমি আসলে যতটুক না নাহিদকে বা আসিফকে দোষ দেব, তার থেকে আমি অনেক বেশি দোষ দেব হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কারণ তিনি এই নানা তাদেরকে প্রশ্রয় দিয়েছেন, তাদেরকে দিয়ে রাজনৈতিক দল করতে দিয়েছেন, তাদেরকে তিনি উপদেষ্টা বানিয়েছেন, এবং এগুলো করেই কিন্তু তাদেরকে তিনি নষ্ট করেছেন। তারা স্টুডেন্ট, তাদের এই প্রতিনিধিত্ব দরকার ছিল না। তারা এখন পড়াশোনা করার সময়, তারা তাদের মেধার বিকাশ করতে পারতো, লেখাপড়া করতে পারতো। তাদেরকে এই যে লেখাপড়া কমপ্লিট না করে তাদেরকে যে রাজনীতিতে নিয়ে আসলেন, তাদেরকে উপদেষ্টা বানালেন এবং তাদেরকে যে এই দুর্নীতির সাথে জড়িয়ে দিলেন, তাদের পুরো ক্যারিয়ারটা কিন্তু তিনি ধ্বংস করলেন। তাই মনে করি যে ডক্টর ইউনূস তিনি এর জন্য দায়ী, কারণ তার রাজনৈতিক উচ্চাভিলাষের জন্য দায়ী। এবং তিনি নিজেই বলেছেন যে এই ছাত্ররা তার নিয়োগকর্তা, এবং এই নিয়োগকর্তাদের মাধ্যমে তিনি চাচ্ছেন এই দেশটাকে লুটে পুটে খেতে, এবং মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির অংশ হিসেবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে নিজের এবং নিজের নাতিদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে। এখন আমি আসলে অবাক হই যে একটা 84 বছরের মানুষ, তার জীবনের আর চাওয়া পাওয়া কি থাকতে পারে, কিন্তু দেখছি যে না, তার চাওয়া পাওয়ার আসলে শেষ নেই।